মায়া আর মাহির তখনই হসপিটালে চলে আসে। কিছুক্ষণ পর মাহিরের বাবা মাও আসে। মাহির এখন ওটির মধ্যে আছে। ওটির সামনের বেঞ্চটাতে মায়াকে নিয়ে বসে আছে মুফতি খান আর শাহেদ খান। মায়া তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা রেখে কাঁদছে আর বলছে, মায়া এত করে বললাম উনাকে আমি ভেতরে যাব, উনি শুনলেনই না। মুফতি খান মায়ার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মুফতি খান, কাঁদিস না রে মা, বেয়ানের কিচ্ছু হবে না, ওই আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে উঠবে। মাহির তো আছে ভেতরে, ও ঠিক পারবে দেখিস। তারপর সকলে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কখন অপারেশন থিয়েটার থেকে মাহির ভালো সংবাদ নিয়ে বের হবে। এমন সময় মাহির ওটি থেকে বেরিয়ে আসে। মাহিরকে দেখেই সবাই উঠে দাঁড়ায়। মায়া তো ছুটে গিয়ে মাহিরের সামনে দাঁড়িয়ে জানতে চায়, মা কেমন আছে? মাহির কোনো কথা বলে না। মায়া আবার বলে, আমার মা কেমন আছে? মাহিরের কোনো উত্তর না পেয়ে মায়া কলারটি চেপে ধরে মাহিরকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। মায়া, বলুন আমার মা কেমন আছে? বলুন না। মায়া মাহিরকে জিজ্ঞাসা করতে করতে কেঁদে দেয়, যার জন্য একটা সময় পর মায়ার কান্না আর চিৎকারে গলাটা শুকিয়ে যায়। মায়া বিড়বিড় করে বলে, মায়া আমি কিছু জানতে চাচ্ছি। চুপ করে থাকবেন প্লিজ, বলুন আমার মা কেমন আছে? মাহির কলার থেকে মায়ার হাতটি ছাড়িয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে রাখে। তারপর নিচু গলায় মায়াকে শান্ত হতে বলে, মাহির শান্ত হও মায়া, আমরা ডাক্তার, তার আমাদের হাতে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি, তবুও কিছু ব্যাপার আমাদের হাতে থাকে না। মায়া মানে? কি হয়েছে আমার মায়ের? মাহির, মায়া মীরা মা। মায়া কি? মাহির কোমায় চলে গেছে। মায়া কথাটা শুনে অনেক বড় একটা ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে মায়া। মাহির মায়াকে পড়ে যেতে দেখে ধরে বসে। মায়াকে ডেকে দেখে মায়ার কোনো সাড়া নেই। তাই মায়াকে নিয়ে নিজের কেবিনে যায়। চোখে মুখে পানির ছিটা দিল, মায়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মায়া খুব উত্তেজিত হয়ে পড়ে, আর উত্তেজনায় আবোল তাবলো বকতে থাকে। মাহির মায়াকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই বাধ্য হয়ে মায়ার গালে ঠাসঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তখন গিয়ে শান্ত হয়। নিশ্চুপ হয়ে গালে হাত দিয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে মায়া। যা দেখে মাহিরের চোখেও পানি চলে আসে। মাহির মায়ার গাল থেকে হাতটি নামিয়ে দিয়ে একটা চুমু এঁকে দেয়। মাহির, সরি মায়া, বিশ্বাস করো তোমাকে আমি চড় মারতে চাইনি। মায়া কাঁদতে কাঁদতে বলে, মায়া আপনি পারলেন না আমার মাকে সুস্থ করে দিতে? মাহির মায়ার হাত দুটো ধরে চেয়ারটা টেনে মায়ার সামনে মুখোমুখি হয়ে বসে। তারপর মায়াকে বোঝায়, মাহির ডাক্তার তার হলেই কি সব পারা যায়? কিছুদিন পর তো তুমিও ডাক্তার তার হবে। একটাবার আমার জায়গাটায় নিজেকে রেখে দেখো, তাহলে বুঝবে আমার পরিস্থিতিটা কি। আমারও যে খুব কষ্ট হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। মায়া মাহিরকে জড়িয়ে ধরে, জোরো জোরে কাঁদতে থাকে। মায়া, এমনটা কেন হলো বলুন তো? আমার মা কি দোষ করেছিল যে আজ একটা জীবিত লাশের মতো তাকে এভাবে পড়ে থাকতে হবে? আমি যে এখন একা হয়ে গেলাম, আমার আর কেউ থাকলো না। মাহিরকে বলেছে তুমি একা? আমি তো সবসময় ছায়ার মতন তোমার পাশে আছি। তাহলে এমন কথা কেন বলছো তুমি? রাইসুলের কেবিনে। রাইসুল শিকদার, ওয়াট? ডাক্তার মানহাজ, জি স্যার, আমার কাছে তো প্রমাণও আছে। ওদের অন্তর্গ্ন অবস্থার থাকা কিছু ছবি তুলে এনেছি।
এই দেখুন স্যার, হসপিটালের রুলসের কোনো তোয়াক্কা করে না ডাক্তার হির খান। শেষ পর্যন্ত কিনা একটা স্টুডেন্টের সাথেই ছি। কি লজ্জা, কি লজ্জা। রাইসুল ডাক্তার মানহার হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা দেখে, যেই ছবিতে মায়ার গালে মাহির চুমু এঁকে দিচ্ছে। তাছাড়াও মা ও মাহিরের জড়িয়ে ধরে রাখা আরও অনেক ছবি তুলে এনেছে ডাক্তার নহা। ডাক্তার নহা আরও আছে স্যার। ডাক্তার নহা ফোনের স্ক্রিন টেনে টেনে রাইসুলকে ছবিগুলো দেখায়। ডাক্তার নহা স্যার, এদের কিন্তু একটা বড় ধরনের শাস্তি দেওয়া উচিত। রাইসুল খবর পাঠায় ডাক্তার, তার নার্স এবং হসপিটালের যত স্টাফ আর স্টুডেন্ট আছে সকলকে নিয়ে মিটিং হবে। রাইসুলের ডাক্তার পড়তেই হসপিটালের সকলে এসে হাজির। শুধু মায়ার মনের অবস্থা ভালো না থাকায় মাহির মায়াকে নিয়ে মিটিংয়ে পৌঁছাতে একটু লেট করে ফেলে। যখন মায়া আর মাহির আসে তখন তাদেরকে সামনে দাঁড় করিয়ে রাখে রাইসুল। এক সারিতে সকল ডাক্তার তার এবং এক সারিতে সকল স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। মায়ার চোখ মুখ কাঁদতে কাঁদতে অনেকটা শুকিয়ে আছে দেখে মাহির মায়ার খুব কাছে এক হাত পিঠে, আরেক হাত কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে রাখে। স্নিগ্ধা তো মাহির আর মায়াকে দূর থেকে এই অবস্থায় দেখতেই পারছে না, শুধু ভেতরে ভেতরে জ্বলছে। আর মায়ার ফ্রেন্ডরাও একে অপরের দিকে তাকাচ্ছে আর ফিসফিসিয়ে বলছে, আজ মায়া শেষ। ডাক্তার মানহাল দেখেছেন স্যার, এদের কোনো লজ্জা নেই। সকলের সামনেও। রাইসুল হাতটা উঁচু করে ডাক্তার নহাকে থামতে বলে। হাতের ইশারায় বোঝায় এখানে আমিও উপস্থিত আছি। তারপর রাইসুল মায়া আর মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। রাইসুল শিকদার, এটা হসপিটাল ডাক্তার হির খান। এখানে কিছু রুলস আছে, আপনি কি রুলসগুলো জানেন? মাহির, ইয়েস স্যার। রাইসুল শিকদার, তাহলে এসব কি? আপনি সব রুলস ভেঙে একটা স্টুডেন্টের সাথে হসপিটালের মধ্যে বিশৃঙ্খলা কেন করছেন? এতে অন্য স্টুডেন্টদের মধ্যে কি প্রভাব ফেলবে বুঝতে পারছেন? আপনি কি জানেন এর শাস্তি আপনার জন্য কি হতে পারে? মাহির, সরি স্যার, আমার সত্যিই ভুল হয়ে গেছে। আর আমি জানি এর শাস্তি আমার জন্য কি হতে পারে। হঠাৎ স্নিগ্ধা এগিয়ে এসে বলে। স্নিগ্ধা, ডাক্তার হীরের কোনো দোষ না স্যার, সব দোষ এই নষ্টা মেয়েটার। একটা পিতৃ পরিচয়হীন মেয়ে, হয়েছেও একদম মায়ের মতন। এর থেকে বেশি কি আর করতে পারে? আই এম শিওর ওই মাহিরকে ফুসলিয়ে এসব নষ্টামি করছে হসপিটালের মধ্যে। স্নিগ্ধার কথাটি শুনে সবাই অবাক হয়ে যায়। মায়া তো কেঁপে ওঠে, হঠাৎ এত মানুষের ভিড়ে এভাবে কথাটা উঠার জন্য। মায়া সহ্য করতে না পেরে সাথে সাথেই মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সবাই ব্যাপারটা নিয়ে ফিসফিসে বলতে থাকে, ডাক্তার নিন্দা কি বলছে এসব? মায়া কি সত্যিই পিতৃ পরিচয়হীন একটি মেয়ে? মাহির মুখ খোলে। মাহির, স্নিগ্ধা, তুমি কিন্তু এবার সত্যিই অনেক বাড়াবাড়ি করে ফেলেছ। স্নিগ্ধা মাহিরের কানের কাছে গিয়ে আস্তে করে বলে। স্নিগ্ধা, আমি তো তোমাকে বাঁচাতে চাচ্ছি জান। মাহির সেই মুহূর্তেই ঠাসঠস করে স্নিগ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শব্দটা এত জোরে হয় যে সবাই নিস্তব্ধ হয়ে যায়। তারপর মাহির বলতে শুরু করে। মাহির, হ্যাঁ, আমি ভুল করেছি। নিজের স্ত্রীর পরিচয় গোপন রেখে তাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে। সবাই মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির রাইসুলকে উদ্দেশ্য করে বলে। মাহির, ক্ষমা করবেন স্যার, সত্যটা গোপন রাখার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার যে কিচ্ছু করার নেই। মায়া আমার স্ত্রী। আজ মীরা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময়টা যে আমাকে ওর খুব প্রয়োজন। কোনো রুলস পারে না স্বামীকে তার স্ত্রীর থেকে দূরে সরিয়ে রাখতে। আমি যে অপরাধ করেছি এতদিন ধরে আমার স্ত্রীকে কষ্ট দিয়ে,
তা আমি শুধরে নিতে চাই। মাহির মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া খুব ভেঙে পড়েছে। মাহির আবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, মাহির মায়ার দুটো পরিচয়, একটা মায়ার বাবাও মীরা মা আর মাও মীরা মা, অন্যটা হচ্ছে মায়া আমার স্ত্রী। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে আমি থাকব না। চলো মায়া। মাহির মায়াকে ধরে চলে যেতে লাগে, এমন সময়ে মায়ার গলা থেকে লকেটটা খুলে পড়ে যায়। যেই লকেটে মীরার ছবি আছে। মায়া লকেটটা সবসময় নিজের কাছে রাখে, কারণ এটা থাকলে মায়া তার মাকে অনুভব করে, মনে হয় সবসময় মা তার আশেপাশেই আছে। মাহির আর মায়া চলে যাওয়ার পর রাইসুলের চোখ লকেটের উপর পড়ে, দেখে তাতে মীরার ছবি। নিচু দিয়ে রাইসুল লকেটটা উঠায়। ঝাপসা চোখে খুব কাছে থেকে লকেটটা দেখে রাইসুলের চোখে আনন্দের অশ্রুতে ভরে ওঠে। রাইসুল শিকদার, এই লকেটটা কি মায়ার? তাহলে মায়া কি আমার মীরা আপুর সন্তান? আমি কি করলাম? ডাক্তার নহাহ কিছু ভাবছেন স্যার? ওদের শাস্তির ব্যাপারটা। রাইসুল ডাক্তার নহাকে একটা উচ্চ স্বরে ধমক দেয়। রাইসুল শিকদার, সমস্যাটা কি আপনার? ডাক্তার নহাহ মানে? রাইসুল শিকদার, এক্ষুনি এখান থেকে চলে যান। ডাক্তার নহাহ, কিন্তু স্যার। রাইসুল শিকদার আবার কথা বলছেন, আমি এখন একটু একা থাকতে চাই। সবাই প্লিজ এখান থেকে চলে যান। সবাই বেরিয়ে গেলে রাইসুলকে কাঁদতে দেখে রুসা থেকে যায়। রুসা এসে পেছনের থেকে রাইসুলের কাঁধে হাত রাখে। রাইসুল উঠেই রুসাকে জড়িয়ে ধরে। রুসা, কি হয়েছে বাবা, তুমি এভাবে কেন কাঁদছ? রাইসুল শিকদার, আমি কি করেছি রে মা? রুসা, শান্ত হও বাবা, আগে বলো আমাকে কি হয়েছে? রাইসুল শিকদার, আমার মীরা আপুর মেয়ে মায়া। আর ওকেই আমি এইভাবে কষ্ট দিল ম। রুসা, কি বলছো বাবা এসব? রাইসুল রুসাকে লকেটটা দেখায়। রাইসুল শিকদার, এই লকেটটা দেখ, এতে আমার মীরা আপুর ছবি আছে। এই যে এইখানটায় পড়েছিল লকেটটা, যেখানে মায়া দাঁড়িয়েছিল। আর মাহির তো বলল আপুর নাম। আমার আপুর কি তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে? রুসা, শান্ত হও বাবা, আমাদের মায়ার সাথে কথা বলতে হবে। রাইসুল শিকদার, হুম্মম। মেয়েটাকে এই পরিস্থিতিতেও কতটা অপমানিত হতে হল। রুসা, দাঁড়াও বাবা, রিং যাচ্ছে, এক্ষুনি মায়া রিসিভ করলে জানা যাবে কোথায় আছে। হ্যালো মায়া, আমি রুসা বলছি, কোথায় তুই এখন? আমি মায়া নই, মাহির। ওহহ ডাক্তার হির স্যার, মায়ার সাথে খুব দরকারি একটা কথা বলার ছিল, যদি একটু ওর কাছে দিতেন তাহলে ভালো হতো। সরি, ওর মনের অবস্থা এখন ভালো নেই। পরে কথা বলো, রাখছি। প্লিজ স্যার, রাখবেন না। খুবই কি প্রয়োজন ওর সাথে কথা বলার? হ্যাঁ, প্রয়োজন তো ছিলই। আচ্ছা স্যার, আপনারা এখন কোথায় আছেন বলতে পারেন? বাড়িতে। ওকে, থ্যাঙ্কস স্যার। রুসা ফোনটা কেটে দিয়ে রাইসুলকে বলে মায়া এখন মাহিরের বাড়িতে আছে। দুজনে মাহিরের বাড়িতে যাবার সময় রাইসাকে ফোন করে সব বলে মাহিরের বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। সেই ঠিকানায় রাইসুল ও রুসা আসার আগেই সোহাগ আর রাইসা চলে আসে। মায়া তার মায়ের সামনে বসে কেঁদে যাচ্ছে আর মাকে ডাকতারছে। মায়া, ওঠো না মা। ও মা, আমার সাথে একটু কথা বলো। কেন এমন করছো আমার সাথে? মাহির, শান্ত হও মায়া, এভাবে আর নিজেকে কষ্ট দিও না। চলো এখন কিছু খাবে। মায়া, না, আমি আমার মায়ের কাছে থাকব, এখান থেকে কোথাও যাব না। মাহির মায়ার হাত দুটি ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়ার চোখ থেকে পানি মুছে দিয়ে বলে, মাহির, এমনটা করো না।
দেখ তুমি যদি এখন কিছু না খাও তাহলে সুস্থ থাকবে কিভাবে? তখন মীরা মাকে কে দেখবে? চলো খাবে। মায়া মাথা ঝাঁকিয়ে না বলে। মাহির তবুও মায়াকে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যায়। মায়ার মুখে এক লোকমা ভাত মাখিয়ে ধরতেই কলিং বেলের আওয়াজ। কিরিং কিরিং। মাহির এখন আবার কে এলো? মাহির উঠে হাত ধুয়ে। মাহির তুমি এখানে বসো, আমি একটু পরে এসে তোমাকে খাইয়ে দিচ্ছি। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মাহির গিয়ে দরজাটা খুলতেই সোহাগ আর রাইসা বাড়ির ভেতরে ঢুকে যায়। সোহাগ পাগলের মতো হয়ে যায় মীরাকে দেখবে বলে। সোহাগ মির্জা, মীরা কোথায় আমার? মাহির সোহাগের কথার ধরনের কিচ্ছু বোঝে না। মাহির আপনারা এখানে? এমন সময়ে মায়া এসে মাহিরের পেছনের থেকে সোহাগকে ডাক্তার। মায়া, এ কি আঙ্কেল আপনি এখানে? সোহাগ মাহিরের পাশ কেটে মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। মায়ার মুখটা হাত বুলিয়ে দেখতে থাকে। সোহাগ, মির্জা, আমার তো প্রথম দিনই তোকে খুব পরিচিত মনে হচ্ছিল। কেমন যেন অনেক আপন, কাছের কেউ একজন তুই আমার। তুই জানিস মা, তোর এই চোখ, কথা বলার ধরন, একদম তোর মায়ের মতো হয়েছে। মায়া কিছু বুঝে উঠতে পারে না। মায়া, কি বলছেন আঙ্কেল? সোহাগ, মির্জা, ধুর বোকা। আঙ্কেল কাকে বলছিস? আমি তো তোর বাবা। মায়ার কথাটা শুনে যেন অদ্ভুত লাগল। মায়া, বাবা? সোহাগ, মির্জা, হ্যাঁ মা, আমি তোর সেই হতভাগ্য বাবা, যে এত বছর তোকে আর তোর মাকে খুঁজেছি কিন্তু পায়নি। তবে আজ যখন পেয়েছি আর হারাতে দেব না। কথাটা শুনে মায়া কিছুক্ষণ চুপ করে থেকে জোরে জোরে হাসতে শুরু করে। মায়ার এই হাসিতে সকলেই অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়া সোহাগের সামনে হাততালি বাজায়। সোহাগ মায়ার মুখে হাত রেখে বলে, সোহাগ, মির্জা, কি হয়েছে মা তোর? এমন কেন করছিস? মায়া সোহাগের হাতটি ছিটকে ফেলে দেয়। মায়া, বাহ সোহাগ, মির্জা, বাহ। আজ এসেছেন আপনি আমার কাছে? আমার মায়ের কাছে? কেন এসেছেন? আপনাকে তো আজ আমাদের জীবনে আর কোনো প্রয়োজন নেই। আমার মাকে দেখবেন, আসুন। মায়া সোহাগকে টানতে টানতে মীরার রুমে নিয়ে যায়। মায়া, ওই যে দেখুন আমার মা, যার সাথে আপনি এত অন্যায় করেছেন, এত অত্যাচার করেছেন, আমাকে বানিয়েছেন সমাজের চোখে। রাইসা এসে মায়ার মুখটা চেপে ধরে। রাইসা, এসব কি বলছিস বাবাকে? তুই জানিস, তোর বাবা এই 20 বছরে এমন একটা দিন নেই যে তোদের ভেবে চোখের পানি ফেলেনি। মায়া, তুমি কে? রাইসা, আমি তোর ফুপ্পি। মায়া, ফুপ্পি? মায়া তার ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মায়া, এই লোকটাকে চলে যেতে বলো ফুপ্পি। আমি একে সহ্য করতে পারছি না, যার জন্য আমার মা সারাটা জীবন সমাজের কাছে এত কথা শুনেছে। আমাকেও কম কথা শুনতে হয়নি মানুষের কাছে। জানো ফুপ্পি, ছোট্টবেলা তো আমাকে আমার স্কুল থেকেও বের করে দিয়েছিল। তারপর যখন ভালো ম্যাম সুপারিশ করল তখন গিয়ে আমাকে পড়তে দিল। স্কুলে আমার একটাও বন্ধু বান্ধব ছিল না। সবাই আমাকে অপমান করার সুযোগ খুঁজত। আমি সব পরীক্ষায় ফার্স্ট হলেও আমাকে ফার্স্ট হতে দেওয়া হতো না আমার পিতৃ পরিচয় নেই বলে। অনেক কষ্ট দিয়েছে এই লোকটা আমাদের। রাইসা, শান্ত হ মা। তোর বাবাও তোদেরকে ভেবে নিজেকে অনেক কষ্ট দিয়েছে। সোহাগের কানে মায়া আর রাইসার কোনো কথায় আসে না। সে এক ধ্যানে শুধু মীরার দিকে তাকিয়ে আছে। এখন এক পা দুপা করে মীরার দিকে এগিয়ে যাচ্ছে। মায়া সোহাগকে মীরার দিকে এগিয়ে যেতে দেখে সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়।
মায়া, আপনি আমার মায়ের কাছে একদম যাবার চেষ্টা করবেন না। সোহাগ মির্জা। সোহাগ মির্জা, আমাকে একটাবার ওর কাছে যেতে দে মা। মায়া সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মায়া, চলে যান এখান থেকে। মাহির এসে সোহাগকে উঠিয়ে বলে, মাহির, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আমি তো অবাক হচ্ছি তোমাকে নিজের বাবার সাথে এমন ব্যবহার করতে দেখে। মায়া, বেশ করেছি করে। একটা খারাপ, নোংরা লোক, যার চরিত্রের ঠিক নেই, সে আমার মায়ের চরিত্রের উপর আঙুল তোলার সাহস কিভাবে পায়? মা তো আমাকে সবকিছু বলে দিয়েছিল, শুধু এই লোকটার নাম বলেনি। আজ যখন জেনেছি তখন নিজের হাতে একে আমি খুন করব। মায়া একটা ফুলদানি নিয়ে সোহাগের সামনে গিয়ে দাঁড়িয়ে কপালে আঘাত করতে যায়। এমন সময় মীরা অক্সিজেন মাস্ক খুলে মায়ার নাম ধরে চিৎকার দিয়ে ওঠে। মায়া থেমে যায়। মীরাকে রেসপন্স করতে দেখে সবাই অবাক। সোহাগ গিয়ে দৌড়ে মীরার পাশে বসে মীরার হাতটি ধরে চোখ বেয়ে গড়িয়ে আসা পানি মুছিয়ে দেয়। মীরা আস্তে করে উঠে বসতে যায়। সোহাগ ধরে মীরাকে উঠিয়ে বসায়। তারপর মীরা মায়াকে হাতের ইশারায় নিজের কাছে ডাক্তার। মায়া কাছে আসলেই মীরা মায়ার গালে ঠাসঠস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মায়া গালে হাত দিয়ে কাঁদতে থাকে। সোহাগ মির্জা, হে তুমি কি করলে মীরা? মীরা, ও কি করতে যাচ্ছিল? আপনাকে মারতে যাচ্ছিল ও কি জানে আপনাকে আমি কতটা ভালোবাসি? মায়ার দিকে তাকিয়ে বলে, নিজের বাবাকে মারবি? এই শিক্ষা কি তোকে দিয়েছি আমি? মায়া, মা। মীরা, একদম আমাকে মা বলে ডাক্তার না। চলে যা আমার সামনে থেকে। মায়া, বিশ্বাস কর মা, আমি বাবাকে মারতে চাইনি। মাহিরকে উদ্দেশ্য করে বলে, উনি আমাকে বলেছিল তোমাকে বড় কোনো ধাক্কা দিল তুমি ভালো হয়ে উঠবে। তাই আমি ভাবলাম বাবার সাথে এমনটা করলে তার থেকে বড় ধাক্কা তোমার কাছে আর কিছু হতে পারে না। মাহির, তাহলে তুমি এতক্ষণ নাটক করছিলে? মায়া, হুম্মম। আমার মাকে সুস্থ করতে আমাকে এমনটা করতে হলো। মায়া সোহাগের পায়ের কাছে হাঁটু নুয়ে বসে দুই হাত জোর করে ক্ষমা চায়। মায়া, আমি সত্যিই তোমাকে ধাক্কা দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি না ক্ষমা করলে যে আমাকে স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। সোহাগ মায়াকে উঠায়। সোহাগ মির্জা, দূর পাগলি। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? তোর এই পাগলামিটার জন্যই তো মীরা আবার সুস্থ হয়ে উঠল। মায়াকে সোহাগ বুকে নিয়ে বলে, সোহাগ মির্জা, আমার মেয়ের জায়গা আমার পায়ে নয়, বুকে। এমন সময় রাইসুল আর রুসা আসে। রুসা, বাহ মামা, এখন তো আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। নিজের মেয়েকে পেয়ে গেছ তো। সোহাগ একটা মুচকি হাসি দিয়ে রুসাকে কাছে ডাক্তার। রুসা কাছে আসলে বুকের আরেক পাশে রুসাকে জড়িয়ে ধরে বলে, সোহাগ মির্জাকে বলেছে আমার একটা মেয়ে, আমার তো দুইটা মেয়ে। সকলের উপস্থিতির এই শুভক্ষণে মীরা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেই। কাউকে যেন মীরা খুঁজছে। মীরা, মা কোথায় রাইসুল? রাইসুল মীরার ডাক্তার ছুটে এসে মীরার পাশে বসে। রাইসুল শিকদার, আমার বিশ্বাস হচ্ছে না আপু যে তুমি ফিরে এসেছ। মীরা, মা আসেনি ভাই। রাইসুল চুপ করে থাকে। মীরা, কি হলো বল? মাকে কেন আনলি না? আমার তো মাকে খুব দেখতে ইচ্ছা করছে। রাইসুল এবার মীরার কোলে মাথা ঠেকিয়ে কান্না জুড়ে দেয়। মীরা রাইসুলের মাথায় হাত ছুঁয়ে বলে, মীরা, এই বোকা কাঁদছিস কেন? রাইসুলে মাথা তুলে মীরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। রাইসুল শিকদার, এইভাবে আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলে আপু? কত খুঁজেছি তোমাকে জানো? অনেক মিস করেছি তোমাকে আমি। মীরা, আমিও মিস করেছি তোদের।
প্রত্যেকটা মুহূর্ত তোদের সবার কথাই শুধু ভেবেছি। রাইসুল শিকদার তাহলে এতদিন কেন আসলে না? তুমি জানো, মা মৃত্যুর আগে বলেছিল তোমাকে একবার দেখবে। কিন্তু কথাটা বলে রাইসুল থেমে যায়। আর কিছু বলতে পারে না, শুধু কাঁদে। মীরা কিন্তু কি? মৃত্যুর আগে মানে? রাইসুল মীরার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, রাইসুল শিকদার মা আর আমাদের মাঝে নেই আপু। অনেকদিন আগেই মা মারা গেছে। কথাটা শুনে মীরা একটা বড় ধাক্কা খায়। অনেকটা কষ্ট হয় মীরার। কষ্টে মীরা কাঁদে আর ভাবে, সে এত অভাগী যে মায়ের মৃত্যুর আগে একটাবার মুখটা পর্যন্ত দেখতে পারল না। এমন সময় মীরার বুকের ভেতর এক অসহনীয় ব্যথা শুরু হয়। মীরা খুব জোরে কাশতে থাকে। কাশতে কাশতে মুখ থেকে খানিকটা রক্তও বেরিয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে ধরে রাখে মীরা, যেন নিঃশ্বাসটাই বন্ধ হয়ে আসছে। সোহাগ এসে মীরাকে ধরে। মীরা সোহাগের মুখটার দিকে তাকায়, কিন্তু কিচ্ছু স্পষ্ট দেখতে পায় না। মীরার দুচোখের সামনে সবকিছু ঝাপসা আধার নেমে আসে। সোহাগ মীরাকে ঝাঁকাতে শুরু করে। সোহাগ, মির্জা, কি হয়েছে তোমার? মীরা দুলে পড়ে যেতে লাগে। সোহাগ, মির্জা, মীরা, কথা বলো। কেউ আছো? রাইসুল, মাহির, প্লিজ দেখো না। মীরা কেন এমন করছে? তখনই মীরা জ্ঞান হারিয়ে ফেলে। সোহাগ মীরার রক্তাক্ত মুখটা ধরে, ডাক্তার, এই মীরা, ওঠো। ওঠো বলছি। ওঠো না। রাইসুল আর মাহির এসে কিছু একটা ভেবে মীরাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে সোহাগ, মির্জা, কি হয়েছে মীরার? রাইসুল আর মাহির চুপ করে আছে। দুজন একে অপরের চোখের দিকে তাকাচ্ছে আর নীরবতা পালন করছে। সোহাগ, মির্জা, কি হলো? তোমরা তো ডাক্তার, তার বলো কি হয়েছে আমার মীরার? মাহির বাবা, হসপিটালে গিয়ে মীরা মায়ের কিছু টেস্ট করতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। সোহাগ, মির্জা, মানে? সোহাগ রাইসুলের দিকে তাকিয়ে দেখে রাইসুল মাথাটা নিচু করে শার্টের হাতায় চোখের পানি মুছছে। মায়া তার মায়ের হাতের তলা ডলতে ডলতে মাকে ডাকতারছে। অনেক বিড়ম্বনার মধ্যে আছে সোহাগ। হসপিটালে এসে মীরাকে খাটনিতে শুইয়ে দিয়ে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সোহাগ মীরার হাতটি ধরে আছে। একটা নার্স এসে সোহাগের থেকে মীরার হাতটা ছাড়িয়ে দিয়ে মীরাকে ভেতরে নিয়ে যায়। সবাই বাইরে বসে আছে। সোহাগ কাঁদছে আর মনে মনে বলছে, সোহাগ, মির্জা, আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল মীরা। শুধু তুমি নও, আমিও যে তোমাকে খুব ভালোবেসে এসেছি। তোমার সব ভুল ধারণাগুলো আজ ভেঙে দেব আমি। একবার সুস্থ হও। তোমাকে বলবো আমার মনের ভেতরে জমিয়ে রাখা কথাগুলো। তুমি বলতে না আমায়? আমার এই চোখ, মুখ, ঠোঁট, নাক আর এই বাঁকা স্বভাব, সব কিছুকেই তুমি ভালোবাসো। তাই তো আমি এতগুলো বছর ধরে এই সব কিছুই তোমার জন্য তুলে রেখেছি, তোমার আমানত হিসেবে। এগুলো যে অন্য কাউকে কখনো ছুতে দেয়নি আমি। একটা সময় তোমার সামনে হিংস্র মানুষ হয়ে দাঁড়াতে চেয়েছিলাম, তোমায় কষ্ট দেব বলে, তোমার প্রতি প্রতিশোধ নেব বলে। কিন্তু তার মানে এই নয় তোমার অধিকারটা আমি অন্য কাউকে দিয়ে দেব। তুমি যা দেখতে সব ভুল। ওগুলো তোমাকে দেখাতাম কষ্ট দেব বলে। সোহাগ বসে থেকে কথাগুলো মনে মনে বলতে থাকে। এমন সময় মায়া এসে নিচে বসে সোহাগের হাঁটুতে মাথা রাখে। সোহাগ তাকিয়ে মায়াকে দেখে মায়ার হাত রেখে বলে, সোহাগ, মির্জা, আচ্ছা মায়া, সবকিছুই তো ঠিক হয়ে গিয়েছিল, তাহলে এমনটা কেন হলো?
মায়া মুখ তুলে বাবার দিকে তাকিয়ে দেখে বাবার চোখে পানি টলমল করছে। মায়া উঠে বাবার পাশে বসে চোখ থেকে পানি মুছিয়ে দেয়। মায়া, কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওই আল্লাহর উপর ভরসা রাখো, সে নিশ্চয় ভালো মানুষের সাথে খারাপ কিছু করতে পারে না। আমার মা তো ভালো, তাই না? সোহাগ মির্জা হুম্মম। সোহাগ মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাহির বেরিয়ে আসে ওটি থেকে। সবাই মাহিরকে দেখে এগিয়ে যায়। মাহির সোহাগ আর মায়ার সামনে এসে দাঁড়ায়। সোহাগ মির্জা, কি হয়েছে মাহির? মীরাকে দেখেছ? ও এখন ঠিক আছে তো? মাহির মাথাটা নিচু করে আছে। মায়া, কি হলো বলুন? মাহির, মায়া, বাবা যে কথাটা এখন আমি আপনাদের বলবো, প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। সোহাগ মির্জা, এভাবে কেন বলছো বাবা? মীরার কি কঠিন কোনো অসুখ হয়েছে? মাহির মাথাটা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মাহির, মীরা মায়ের শরীরে ক্যান্সার ধরা পড়েছে, এখন লাস্ট স্টেজে আছে। তখন মাহিরের কথা শুনে সোহাগ স্ট্রোক করে। 2 দিন ধরে আইসিইউতে ছিল, এখন কেবিনে শিফট করা হয়েছে। সোহাগ চোখ মেলতেই পাগলের মতো হয়ে যায়। না কোনো ওষুধ খেতে চায় আর না নিজের যত্ন নিতে চাই। মুখে শুধু একটাই নাম, মীরা। মীরার কাছে যাব, মীরাকে দেখব, আরও কত কি। মায়া মাহিরকে অনেক অনুরোধ করে সোহাগকে একটাবার মীরার কাছে নিয়ে যাবে বলে, কিন্তু মাহির না করে দেয়। কারণ মাহির জানে এটা করলে সোহাগের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই মায়া কাউকে কিছু না বলে সোহাগকে কথা দেয় রাতে চুপি চুপি মায়ের কাছে নিয়ে যাবে। সোহাগ মায়ার কথায় অনেক খুশি হয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টার সময় সোহাগ ঘুম থেকে উঠে দেখে মায়া তার মাথার কাছে ঘুমিয়ে আছে। সোহাগ উঠে বসে ফিসফিসিয়ে মায়াকে ডাক্তার। সোহাগ মির্জা, মায়া। এই মায়া, ওঠ, আমাকে তোর মায়ের কাছে নিয়ে যাবি না? মায়া চোখ মেলে বাবার দিকে তাকায়। বাবার এমন মায়ের প্রতি ব্যাকুলতা দেখে নিজের দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সোহাগ মির্জা, কি হলো, কাঁদছিস কেন? চল তোর মায়ের কাছে। মায়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে বাবাকে রেডি করে চুপি চুপি কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর বাবাকে নিয়ে মায়ের কাছে যাওয়া ধরে। সোহাগ মির্জা, একই মা, ওদিকে কেন যাচ্ছিস? মায়া কাঁদতে কাঁদতে বলে। মায়া, প্লিজ বাবা, গেলে চলো, নইলে কিন্তু আমি যাব না বলে দিল ম। সোহাগ আর একটাও কথা বলে না, মুখে আঙুল দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তারপর মায়া সোহাগের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে মীরার কাছে নিয়ে যায়। সোহাগ মির্জা, আচ্ছা মায়া, মীরাকে কি বাড়িতে নিয়ে আসা হয়েছে? এত দূরে কেন আনলি আমাকে? মায়া আস্তে করে সোহাগের চোখ থেকে কালো কাপড়টা খুলে দেয়। সোহাগ চোখ মেলেই সবকিছু অন্ধকার দেখতে থাকে। সোহাগ মির্জা, কিছুই তো দেখতে পারছি না, এখানে এত অন্ধকার কেন? মায়া ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বালিয়ে সোহাগের সামনে ধরে। সোহাগ এবার সামনে তাকাতেই একটা বড় সড় ধাক্কা খায়, যেন সোহাগের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সোহাগ মির্জা, হে, আমাকে কোথায় নিয়ে এসেছিস তুই? মায়া কাঁদতে কাঁদতে বলে। মায়া, মায়ের কাছে। তুমি মাকে দেখতে চাচ্ছিলে না বাবা? ওই তো দেখ, মা কত শান্তিতে ঘুমিয়ে আছে। সোহাগ কেঁদে দেয়। সোহাগ মির্জা, এসব তুই কি বলছিস মায়া? মায়া, সত্যি বলছি বাবা, মা আর নেই। সোহাগ সেখানে বসে পড়ে মীরার কবরের সামনে চিৎকার করে কাঁদতে থাকে। আর মীরাকে বলে, তুমি আমায় কি শাস্তি দিল মীরা? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, আমার যে আর বেঁচে থাকার মানে নেই।
আমাকে নিঃস্ব করে দিয়ে গেলে তুমি। সোহাগের সাথে মাও কেঁদে চলেছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে সোহাগকে সামলানোর চেষ্টা করে মায়া। মায়া, বাবা ওঠো, চলো, একটু পরে সকাল হয়ে যাবে। সোহাগ যেতে চায় না, হাওমাও করে কাঁদে আর আবোল তাবলো বকে, দেখ না মায়া, কত শান্তিতে ঘুমোচ্ছে তোর মা। ও কি দেখতে পাচ্ছে না আমার কষ্ট হচ্ছে, আমি কাঁদছি? কেন চলে গেল আমায় ছেড়ে ও? কেন আমি একটাবার কথা বলতে পারলাম না ওর সাথে? পারলাম না ওকে বোঝাতে কতটা ভালোবাসি। আমি জানি আমি কাঁদলে মীরা কষ্ট পাবে, কষ্ট পেয়ে চলে আসবে আমার কাছে। আমি এখানে ওর জন্য অপেক্ষা করি। ও আসলে ওকে নিয়ে বাড়ি যাব 6 বছর পর। আবির, তারপর কি হলো মায়া? আবিরের কথায় মায়ার ধ্যান ভাঙে, চোখের পানি মুছে আবিরের দিকে তাকায়। মায়া, বাবাকে আমি সামলিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। হসপিটালের সামনে পৌঁছাতেই কোথা থেকে যেন মনা আন্টি এসে বাবার বুকে ছুরি বসিয়ে দেয়। বাবার বুকটা রক্তাক্ত ছুরিতে আঘাত করে পৈশাচিক নিয়মে হাসতে থাকে আর বলে বাবার প্রতি তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচানো যায়নি। মায়ের মতো বাবাও চলে গেছে আমাদের ছেড়ে। আবির আর মাহির। মাহিরের নামটা শুনেই মায়া থমকে যায়। বুকের ভেতরটায় এক চিনচিনে ব্যথা অনুভব হতে থাকে মায়ার। এমন সময় মায়ার ছোট্ট মেয়ে মীরা দৌড়ে আসে। মায়ার সামনে হাত পেতে বলে, মীরা, মাম্মাম দাও না 10টা টাকা, আইসক্রিম খাবো। মায়া রাগী দৃষ্টিতে মীরার দিকে তাকায়। মায়া, এইমাত্র বাবাই তোমাকে আইসক্রিম খাওয়ালো না? মীরা, হুম্মম খাইয়েছে, তুমি তো আর খাওয়াওনি। মায়া, কি বললে তুমি? আবির পকেট থেকে 10 টাকা বের করে মীরার সামনে ধরে আর মীরা টাকাটা নিয়ে আবিরের গালে একটা পাপ্পি দিয়ে বলে, মীরা, আমার বাবাই কত ভালো। মাম্মাম পচা ভ্যা। মায়ার দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে দৌড়ে পালায় মীরা। মায়া, আপনি ওকে টাকা কেন দিল না? এত আইসক্রিম খেলে অসুস্থ হয়ে পড়বে তো আমার মেয়ে। আবির তোমার মেয়ে? আবিরের মনটা খারাপ হয়ে যায়। মায়া, না মানে, আমি ওইভাবে বলতে চাইনি। আবির, না, ঠিক আছে, সত্যি তো এটাই মীরা তোমার আর মাহিরের সন্তান। মায়া, এভাবে কেন বলছেন? মীরা তো আপনাকে ওর বাবাই বলে জানে। আবির, জানা আর সত্যিকার বাবা হওয়াটা এক নয়। আমার খুব ভয় করে মায়া, মাহির যদি আবার ফিরে আসে তোমার জীবনে। মায়া আসবে না। আবির, আমি কখনো তোমার কাছে কিছু জানতে চাইনি, আজ চাইছি একটা কথার উত্তর দেবে। মায়া, কি? আবির, কি এমন ঘটেছিল যে মাহিরকে ছেড়ে চলে আসলে তুমি? না মানে, তুমি যদি বলতে না চাও তাহলে ঠিক আছে। আবির মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মায়ার প্রত্যুত্তর কি হয় তাই শোনার জন্য। মায়া কিছুক্ষণ নীরব থেকে আবিরকে আবার বলে, মায়া, এতগুলা বছর আমাকে আর মীরাকে আপনি আশ্রয় দিয়েছেন, এটুকু জানার অধিকার আপনার আছে। আবির, তাহলে বল মায়া। মায়া, আপনার মনে আছে আবির? হাদিজ পার্কে একদিন আমার সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন। সেদিন আমার আর আপনার কথা বলতে থাকা কিছু ছবি স্নিগ্ধা তুলে নেই। ওই দিন বাবার বাড়িতে পার্টি ছিল। উনি স্নিগ্ধাকে রাতে যখন পার্টিতে যাওয়ার জন্য আনতে যায় তখন স্নিগ্ধা পানির সাথে উনাকে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। তারপর আপনাকে আর আমাকে নিয়ে উনার মনের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে উনার এতটা কাছে স্নিগ্ধা চলে যায় যে স্নিগ্ধা উনার সন্তানের মা হয়ে যায়। আমি তো কিছু জানতামই না। স্নিগ্ধা যখন 3 মাসের অন্তঃসত্ত্বা তখন আমি উনার আর স্নিগ্ধা বলা কথাগুলো শুনে ফেলি। উনি স্নিগ্ধাকে বলেছিল বাচ্চাটাকে এবশন করে ফেলতে, কিন্তু স্নিগ্ধা চায়নি।
সে ওই বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিল। আর যাই হোক, স্নিগ্ধার কাছে বাচ্চাটা নিজের ভালোবাসার চিহ্ন। এমনিতেই স্নিগ্ধার ভাই, ভাবি, মা সবাই জেলে। এই অবস্থায় স্নিগ্ধাকে একা ছাড়া ঠিক হবে না। পরিস্থিতি ভেবে আমি আর চুপ করে থাকতে পারিনি। আমি চাইনি আর কোনো সন্তানের জীবন আমার মতো হোক। তাই আমি স্নিগ্ধাকে আর উনাকে বিয়ে দিয়েছি। নিজের হাতে আমি উনার আর স্নিগ্ধার বাসর ঘর সাজিয়েছি। উনাকে স্নিগ্ধার ঘরে দিয়ে যখন আমি বাইরে আসি তখন মাথা ঘুরে পড়ে যায়। পরের দিন হসপিটাল থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে খুলে দেখি আমিও মা হতে চলেছি। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই রাস্তায় বেরিয়ে অনমনা হয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসি। গাড়িটা ধাক্কা দেওয়ার আগেই আপনি এসে আমাকে বাঁচান। ইচ্ছা ছিল ওই দিনই মরে যাব, কিন্তু আপনি পারেননি। আবির, এত কিছু ঘটেছে তোমার জীবনে? আবির মায়ার দিকে তাকায়। আবির, কেঁদ না মায়া। তোমাকে কাঁদতে দেখলে আমার যে খুব কষ্ট হয়। মায়া চোখ মুখ মুছে আবার বলতে শুরু করে। মায়া, আমি অনেকবার চেষ্টা করেছিলাম বাড়িতে ফিরে যাব, কিন্তু পারিনি। কারণ আমার বাড়িতে উনি স্নিগ্ধার সাথে থাকত। আবির, কোনো বাড়িতে? মায়া, মির্জা প্যালেস আমার বাবার বাড়ি। উনি ছিল রাইসুল মামার আর রাইসা ফুপ্পির হারিয়ে যাওয়া সন্তান। নেহা নামের এক পুরনো শত্রু উনাকে ভূমিষ্ঠ হওয়ার সাথেই উনার পালিত বাবা মা মুফতি খান ও শাহেদ খানের কাছে তুলে দেয়। সাথে অনেকগুলো টাকা দেয় উনাকে নিয়ে অনেক দূরে চলে যাবার জন্য। তারা খুব ভালো ছিল, তাই নিজের সন্তানের মতো করে উনাকে বড় করে তুলেছে। মাহির এখন মানসিক রোগী। সারাক্ষণ অন্ধকার রুমে এলোমেলোভাবে বসে থাকে আর আংরোনো অবস্থায় মুখ বাঁকিয়ে থোপথপ করে হাঁটে ও বিনবিনিয়ে গান গায়। কেন যে এলে বা জড়ালে প্রেমে, কেন তুমি আমায়, কেন বুঝিনি কি হারিয়ে আমি পুড়ে পড়ে যে ছাই, জীবনে কি খেলা খেলেছ যে হায়ের শেষ বল কোথায়, ঢেউয়ে ভাঙে দুকুল ভাঙে স্বপ্ন, হায় আমি আধারে হারায়। হঠাৎ দরজা খোলার শব্দে মাহির ভয়ে গুটিসুটি হয়ে বিছানার চাদরটি টেনে নিয়ে নিজের মুখের ওপর ধরে রাখে। পরনের পাজামার দড়িটা মুখের মধ্যে ভরে চিবাতে থাকে। এদিকে মুফতি খান আর রাইসা এসে রুমের লাইটটা অন করে মাহিরকে ডাক্তার। মাহির, সোনা, বাবা আমার, ওষুধ খেতে হবে না? কোথায় তুমি? লাইটের আলো মাহিরের অসহ্য লাগে। মায়েরা কাছে আসতেই চিৎকার জুড়ে দেয়, চোর চোর! আমার মায়াকে নিয়ে গেছে, এখন আমাকে নিতে এসেছে। মাহিরের দুই মা এসে মাহিরকে শক্ত করে ধরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। মাহির দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেয়, যার ফলে রুমের জিনিসপত্র সব এলোমেলো হতে থাকে। কাচের তৈরি জিনিসগুলো ভেঙেচুরে একাকার। রাইসুল শব্দ শুনে রুমে এসে মাহিরের হাত পা খাটের সাথে বাঁধে। তারপর মাহিরকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। রাইসা আর মুফতি দুজনে মিলে কাঁদছে আর একে অপরকে সান্ত্বনা দিচ্ছে। রাইসা, কোথায় চলে গেলি তুই মায়া? মুফতি খান, ছেলেটা কি কখনো সুস্থ হবে না বোন? রাইসা, রাইসুল তো বলেছে মায়া ফিরে আসলে মাহিরের অবস্থার পরিবর্তন হতে পারে। মুফতি খান, সব ওই কাননাগিনীর জন্য হয়েছে। মায়ের জেলে যাওয়ার প্রতিশোধ পূরণ করতে মিথ্যা নাটক করে আমার বৌমাকে ছেলের থেকে আলাদা করে দিয়েছে ওই স্নিগ্ধা। রাইসা, বাদ দাও তো বোন, স্নিগ্ধা যে মাহিরকে ডিভোর্স দিয়েছে এটাই অনেক। মাহির এখন একটা ধাক্কার মধ্যে আছে। মায়াকে এইভাবে ঠকিয়েছে ভেবে সহ্য করতে পারেনি। আমাদের ধৈর্য ধরতে হবে মাহিরের জন্য। মুফতি খান, হুম্মম। বোন, আমার বৌমা ঠিক আছে তো? না জানি এতদিন কোথায় আছে। কেমন আছে? রাইসা, ওই উপর ওলার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
দেখ, আমার বিশ্বাস ছিল আমার সন্তান বেঁচে আছে। তাই তো আমি এত বছর পর মাহিরকে ফিরে পেয়েছি। হসপিটাল থেকে রুসা বের হয়েছে। আজ অনেক রাত হয়ে গেছে। ড্রাইভার ছুটিতে আছে বলে নিজেই ড্রাইভ করছে। হঠাৎ জঙ্গলের রাস্তায় রুষার গাড়িটা বন্ধ হয়ে যার। স্টার্টই হচ্ছে না। তাকিয়ে দেখে পেট্রোল শেষ। কি আর করবে, লিফটের জন্য দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা পর একটা গাড়ি আসে। রুষাকে দেখেও পাত্তা না দিয়ে কিছু দূর চলে যেয়ে আবার ফিরে এসে রুষার সামনে দাঁড়ায়। রুষা খুশি হয়ে এগিয়ে গিয়ে গাড়ির দরজায় নক করে বলে, একটু লিফট দেওয়া যাবে? সাথে সাথেই কয়েকজন ছেলে মাতাল অবস্থায় গাড়ি থেকে নেমে রুষাকে টেনে গাড়ির ভেতরে ফেলে দেয়। রুষা ভয়ে চিৎকার করতে থাকে। এরই মধ্যে ছেলেগুলো রুষার জামার হাতা দুপাশ থেকে ছিঁড়ে ফেলে। ঠিক ওই রাস্তা দিয়েই অফিসের থেকে বাড়ি ফিরছিল আবির। রুষার চিৎকার শুনে আবির এগিয়ে এসে এমন অবস্থা দেখে ছেলেগুলোকে গণপিটুনি দেয়। ছেলেগুলোর মাতাল অবস্থায় আবিরকে মারার শক্তি ছিল না, তাই শুধুই মার খেয়ে যায়। তারপর আবির রুষার জামার হাতা ছিঁড়া দেখে চোখ সরিয়ে নিজের কোটটা খুলে রুষার পিঠের উপর রাখে। কোটটা ঠিক করে পড়তে পড়তে রুষা আবিরকে বলে, রুষা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আজ যদি আপনি না থাকতেন তাহলে। আবির, থাক। আমি বুঝি না আপনারা মেয়েরা এত রাত্রে এই রাস্তায় কি করেন? রুষা, আপনি ভুল বুঝছেন। আমি একজন ডাক্তার, তার আসলে ইমার্জেন্সি রোগী ছিল, তাই দেরি হয়ে গেছে। আবির, ওহহ, ছড়ি, আমি বুঝতে পারিনি। রুষা, না না, ঠিক আছে। আবির চলে যেতে লাগে। রুষা আবিরকে ডাক্তার দেয়। রুষা, শুনুন। আবির রুষার দিকে ঘুরে দাঁড়ায়। আবির, কিছু বলবেন? রুষা, আসলে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, যদি একটু লিফট দিতেন। আবির, ওহহ, শিওর, আসুন। আবির গাড়ি চালায় আর রুষা আবিরের দিকে আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকায়। হঠাৎ রুষার মনে একটা ভালো লাগা কাজ করে আবিরকে নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে রুষা নেমে যায়। আবির, এখানে আপনার বাসা? রুষা, না, একটু সামনে। আবির, তাহলে এখানে নামলেন কেন? রুষা, মায়ের ভয়। মা যদি দেখে আপনার গাড়ি থেকে আমি নেমেছি তাহলে রাতের মধ্যে আমাদের বিয়ে দিয়ে ছাড়বে। রুষার কথা শুনে আবির হেসে দেয়। রুষা, একই হাসছেন কেন? আবির, আপনার কথা শুনে। রুষা, ওকে, আসি, হ্যাঁ, নইলে মা চিন্তা করবে। বলেই রুষা চলে যায় আর যাওয়ার সময় আবিরের গাড়ির মধ্যে নিজের ফোনটা ইচ্ছে করে ফেলে রেখে যায়, যাতে পরে যোগাযোগ রাখতে পারে। স্নিগ্ধা তার পোষা গুন্ডাক্তার ফোন করছে, কিন্তু কেউ রিসিভ করছে না দেখে রাগ করে ফোনটাই আছাড় মেরে ভেঙে ফেলে দেয়। ফোনটা ছুঁড়ে মারতেই নেহার পায়ের কাছে গিয়ে পড়ে। নেহা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নেহা, এসব কি করছো? স্নিগ্ধা রাগী লুক করে চুলগুলো এলোমেলো করে চেঁচিয়ে ওঠে। স্নিগ্ধা, তো কি করব? সেই 3 ঘন্টা ধরে ছেলেগুলোকে ফোন করছি কিন্তু তুলছেই না। আমার জাস্ট অসহ্য লাগছে এখন। নেহা, হাহা, এত অসহ্য লাগার কি আছে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে একেবারে মেরে ফেলো, হয়ে যেত সব প্রতিশোধপূর্ণ। শুধু শুধু তোমার এই ছেলে মানুষই। স্নিগ্ধা, না আন্টি, এত সহজে ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে আমি মৃত্যু দেব না। তিল তিল করে একটু একটু যন্ত্রণা দিয়ে মারব ওদের। ওই সোহাগ মির্জা আমার ছোট খালামনিকে মেরেছে, নানুকে মেরেছে। ওর জন্য আমার মায়ের জেল হয়েছে, ওর মেয়ের জন্য আমার ভাইয়ের জেল হয়েছে। আর ওই মাহির, যাকে আমি ভালোবেসতে চেয়েছিলাম, সেও আমার ভাই,
ভাইয়ের বউকে জেল খাটাতে কম কাঠখড়ি পুরায়নি। ওরা আমার কাছ থেকে আমার পুরো পরিবারটাই কেড়ে নিয়েছে। এখন আমিও ওদের সবার জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। যেন মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা আরো ভালো ছিল। তখন নেহার ফোনটা বেজে ওঠে। নেহা ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে বলে, নেহা, হোয়াট? এখন কোথায় আছে ওরা? ওপাশ থেকে নেহা কথাটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনটা কাটে। স্নিগ্ধা, কি হয়েছে আন্টি? নেহা পালানোর চেষ্টা করেছিল সোহাগ মির্জা আর তার স্ত্রী মীরা। স্নিগ্ধা চমকে ওঠে। স্নিগ্ধা মানে? নেহা হুমম, কিন্তু পারেনি। এতক্ষণ সেই জন্যই ছেলেগুলো ভয় তোমার ফোন ধরেনি। এখন ফোন করেছে আর ফোনটা তো তুমি আছাড় দিয়ে ভেঙে ফেলেছ। এজন্য আমাকে ফোন করল ওরা। স্নিগ্ধা, কিভাবে পালানোর চেষ্টা করে ওই সোহাগ মির্জা আর মীরা? ছেলেগুলোর কিচ্ছু করতে হবে। একটা কাজ যদি ঠিকভাবে না করতে পারে তাহলে ওদের রেখে কি লাভ? নেহা, এজন্যই বলছিলাম মেরে ফেলো সোহাগ মীরাকে। একবার যখন চেয়েছে আবার চেষ্টা করবে পালাতে। স্নিগ্ধা, না, পারবে না আন্টি। নেহা, তুমি কিভাবে বলতে পারো পারবে না? স্নিগ্ধা, কারণ রোজ ওদের শুধু একটা রুটি খেতে দেওয়া হয়। দুজনের সারাদিনে এতটুকু খেয়ে অতটা শক্তি হবে না যে আমাদের জাল থেকে বেরিয়ে যাবে। নেহা, তুমি ভুল করছো স্নিগ্ধা, আমার মনে হয় এখন ওদের মেরে ফেলাই উত্তম। অনেক শাস্তি দিয়েছ ওদের, এখন অন্তত মেরে ফেলো। স্নিগ্ধা, না আন্টি, ওদের আমি তিল তিল করে মারব। নেহা, ঠিক আছে, তুমি শুনবে না তো? তাহলে আমিই মেরে ফেলব। আমি আর পারছি না ধৈর্য ধরতে। ওদের মৃত শরীরটা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। স্নিগ্ধা, একদম না। ওরা আমার শিকার। আপনি ওদের শাস্তি দেওয়ার কেউ না। নেহা, আমি কেউ না? তুমি ভুলে যেও না স্নিগ্ধা, আমার প্ল্যানে ওরা আজ তোমার কবলে। অতীতটা ভুলে গেলে? অতীত? নিশা নামের একটি মেয়ে হুবহু মীরার মতন দেখতে। চেহারাটায় হুবহু মীরার মুখটা বসানো। একদিন নেহার গাড়ির সামনে মেয়েটি চলে আসে। নেহা খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটা খুব অসহায়। বাড়িতে অসুস্থ বাবা আর ছোট একটা বোনকে নিয়ে তার সংসার। একা হাতে নিশার সবটা সামলাতে হয়। নেহা ঠিক করে নেয় এই মেয়েটিকে কিছু টাকার লোভ দিয়ে সোহাগের জীবনে একবার অ্যান্টি করাতে পারলেই পুরনো প্রতিশোধ পূর্ণ করতে পারবে। নিশাকে নেহা প্রস্তাব দেয় মীরার অভিনয় করার জন্য। কিন্তু নিশা রাজি হয় না। কিছুদিন পর নিশা নিজের থেকেই নেহার কাছে এসে মীরার অভিনয় করার জন্য প্রস্তুত হয়। কারণ ইতিমধ্যে নিশার শরীরে ক্যান্সার ধরা পড়ে। খুব একটা বেশি দিন নিশার হাতে সময় নেই। সে যদি মারা যায় তাহলে তার বাবা, বোন একেবারে নিঃস্ব হয়ে যাবে। নিশার সিদ্ধান্তে খুশি হয়ে নেহা অনেকগুলো টাকা দেয়। টাকাগুলো নেয়ার পর থেকে নিজের চলন, আচরণ মীরার মতো করার চেষ্টা করে নিশা। নেহা মীরার ব্যাপারে সব বোঝাতে থাকে নিশাকে। নিশা সব প্র্যাকটিস করার পর নিজেকে মীরা ভাবার চেষ্টা করে অভিনয়টার জন্য। বাড়ি ফেরার পথে নিশা মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। হসপিটালে কিছু টেস্ট করে নিজের নাম মীরা দিয়ে। পরের দিন রিপোর্টগুলো আনতে গেলে দেখে সবকিছু নরমাল আছে। কারণ আসল মীরার সাথে নিশার রিপোর্টগুলো বদলে যায়, যার জন্য আসল মীরা ভেবে নেই তার ক্যান্সার হয়েছে। মীরা সোহাগের সাথে পরের দিন সকালে দেখা করতে এসে মির্জা প্যালেসের সামনে বসে অপেক্ষা করতে থাকে। তখন নেহা আর নিশা দুজনে মীরাকে বাড়ির সামনে বসে থাকতে দেখে চমকে যায়। তাই প্ল্যান করে কৌশলে মীরাকে তুলে নিয়ে চলে যায় নেহা। যাওয়ার সময় দস্তাদস্তিতে মীরার ফোনটা পড়ে যায় সেখানে।
নোহা আর মীরা চলে যাওয়ার পর নিশা সোহাগের বাড়িতে যাওয়া ধরে হঠাৎ রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে অ্যাক্সিডেন্ট হতে দেখে দৌড়ে যায় বাঁচাতে, যার ফলে নিজেই অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত হয়ে যায়। তার পরের ঘটনার যা কিছুই হয় সব নিশার সাথে ঘটে। সবাই নিশাকে মীরা ভাবে, তবে নিশা কোমায় যাওয়ার অ্যাক্টিং করেছিল। সোহাগকে দেখে মীরার হাবভাব বোঝাতে নেহার শিখিয়ে দেওয়া অভিনয় করেছিল। আর যার কবরের কাছে মায়া সোহাগকে নিয়ে গিয়েছিল সে মীরা নয়, নিশা। অন্যদিকে যখন মনার ছুরির আঘাতে সোহাগ মৃত্যুর মুখে চলে গিয়েছিল তখন বিদেশ থেকে আসা নামকরা ডাক্তার তার জাকির হোসাইন রাইসুল আর মাহিরের মনের অবস্থা ভালো না দেখে ওটি থেকে দুজনকে বুঝিয়ে বের করে দিয়ে একা স্নিগ্ধা আর ডাক্তার নোহার সাথে সোহাগের চিকিৎসা করে। তারপর ডাক্তার কির হোসাইন টাকা খেয়ে স্নিগ্ধাও মানহার প্ল্যানে সাই দেয়। সবাইকে বলে সোহাগ মারা গেছে। তারপর সোহাগের দেহটা কফিনে ভরে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। সকলে কান্না করতে থাকে আর ওদিকে সোহাগের দেহটা সরিয়ে দেওয়া হয় অন্য একটি কাটা ছেঁড়া লাশের সাথে, যার চেহারা বিভ্রস্ত ছিল। ডাক্তার নহা একবার মায়াকে খুন করার চেষ্টা করে, যার জন্য সেও এখন জেলে। বর্তমান স্নিগ্ধা, কোনো অতীত ভুলিনি আমি, তবে আমি চাই না মেজো খালামণির দেওয়া কথার খেলাপ করতে। আমি তাকে কথা দিয়েছি সোহাগ মির্জা আর তার স্ত্রীকে খুন করব না। রুষার সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাবার কথা আবিরের। রুষা অনেকক্ষণ আগেই এসে বসে আছে। ফোনটা তখন আবিরের গাড়িতে ফেলে আসার বাহানায় দুজনের আরও একবার দেখা হতে চলেছে। তবে আবির কিন্তু একা আসেনি, সাথে করে মায়া আর ছোট্ট মীরাকেও সাথে করে এনেছে রেস্টুরেন্টে। আবিরের ডাক্তার রুষা পিছনে ফিরতেই অবাক, সামনে মায়া দাঁড়ানো আবিরের সাথে। রুষা কি তাহলে ভুল দেখছে নাকি সত্যি এটা মায়া? রুষার মতো মায়ারও একই অবস্থা। মায়া বুঝতে পারছে না কি করবে এখন। পাশ থেকে ছোট্ট একটা মেয়ে মায়াকে ডাক্তার মাম্মাম বলে। রুষা আরও চমকে যায়। রুষা উঠে আস্তে করে মায়ার সামনে এসে দাঁড়াতেই মায়া থমকে যায় আর ভাবে রুষা কি বলবে। মায়া কিছু বলে উঠার আগেই রুষা মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কোথায় ছিলি এতদিন তুই? জানিস ভাইয়ের কি হয়েছে? ওই স্নিগ্ধার আশায় তুই আমার ভাইকে ফেলে গিয়েছিলি। তুই জানিস ও কি করেছে? মায়া রুষাকে সরিয়ে দিয়ে চোখের সামনে নিয়ে জানতে চায় কি হয়েছে উনার। রুষা কিছু বলতে যাবে তার আগেই ছোট্ট মীরা বায়না করে বসে, মাম্মাম ক্ষুধা লাগছে, খাবো তো। আবির তো পুরোই শকড, বুঝে উঠতে পারে না তখন কি বলছে মায়া আর রুষা। তবে শুধু ভয় পাচ্ছে এই হয়তো মায়াকে হারিয়ে ফেলবে। আবির একটু এগিয়ে এসে মায়ার কাছে জানতে চাই, তোমরা কি দুজন দুজনকে চেনো? রুষা নিজের সাথে মায়ার সম্পর্কটার কথা বলে। তারপর মায়া রুষাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুই আমাকে কিছু বলতে যাচ্ছিলি। কি হয়েছে উনার? তখন রুষা সব খুলে বলে মায়াকে মাহিরের মানসিক অবস্থার কথা। মায়া আর এক মুহূর্ত দেরি না করে সব শুনে সেই সময়ই দৌড়ে মির্জা প্যালেসে চলে যায়। মায়া চলে যাবার পর ছোট্ট মীরা রুষার হাতের আঙুল টেনে ধরে নিচে বসায়। মীরা, কে তুমি? রুষার ধ্যান এবার মীরার দিকে আসে। রুষা, তুমি কে? মীরা, আগে বল তুমি কে? আবির মীরাকে নিয়ে টেবিলে বসায়। আবির, তোমার ক্ষুধা লেগেছে না? মীরা, হুম্মম বাবাই। পেটের মধ্যে চুচা দৌড়াদৌড়ি করতাছে। মীরার মুখে আবিরকে বাবাই ডাক্তারটা দিতে শুনে রুষা চমকে যায়। আবিরের দিকে এগিয়ে আসে রুষা। রুষা, আপনি বিবাহিত? আপনার সন্তান আছে? আবির রুষার দিকে তাকিয়ে রয়। মীরার সামনে কি বলবে বুঝতে পারে না। মীরা আবিরকে টেনে টেবিলে বসায়। রুষাকেও বসতে বলে।
মীরা, হারে আন্টি বসো না, খেতে হবে তো এখন। প্রিয় বজ্জাত ডাক্তার, সগন ধৈরে বাইন্দে আপনাগে তো গল্প পড়ানো হইতাছে না। বিহায়ার মতন পইরা আবার বাজে ভাষায় গালি দিয়া যান। একটা কথা মনে রাইহেন, আপনাগে গালি শুনবার লাইগে গল্প লেহি না আমি। ভালো লাগে তাই লেহি। পড়লে পড়েন, না পড়লে দূরে যাইয়া মরেন। যত সব ফাউল জনগণ আইছে জ্ঞান দিতে, তামাশা করতে। এতই যখন পারস তাইলে নিজে গল্প লেখো, আমিও দেহি তোগে কত রিডাক্তার সহায়। আমার গল্প হিন্দি সিরিয়াল, বাংলা সিনেমা, ইংলিশ অ্যাকশন মুভি, উর্দু ফিল্ম যাই হোক না কেন, তোগে কি রে? তোগে লাইগে আমি আমার গল্পের এক বিন্দুও চেঞ্জ করব না। দুই একজন যারা পড়ে তাদের জন্য লিখি আমি। তোরা আমার গল্প থেকে হয় ভদ্রতা সাপেক্ষে দূরত্ব বজায় রাখো, নয়তো চিংড়ি মাছ, শুটকি ভর্তা আর মাছের ঝোল রান্না শেখ, জীবনে কাজে আসবে। মায়া মির্জা প্যালেসে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কেউ আছো? মায়ার চিৎকার শুনে সবাই ছুটে আসে। মাহির তো রুমের মধ্যে কাগজ ছিঁড়ে নৌকা বানাচ্ছিল। হঠাৎ মায়ার আওয়াজে মাহিরের বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। মাহির দেখতে চায় কে এসেছে। রুম থেকে বেরিয়ে মাহির হেলেদুলে হেঁটে বাইরে আসে। সিঁড়ির উপর থেকে দেখে নিচে মায়াকে সবাই ধরে কান্নাকাটি করছে। মাহির লাফিয়ে লাফিয়ে সিঁড়ি থেকে নামতে যায়, আর তাই মাঝ সিঁড়ি থেকে পা পিছলে গড়িয়ে নিচে পড়ে। মাহিরের চিৎকার শুনে সকলে তাকিয়ে এমন অবস্থা দেখে মাহিরের কাছে ছুটে আসে। সবাই মাহিরকে অনেক ডাক্তার, মাও মাহিরকে অনেকবার উঠতে বলে কিন্তু কোনো সাড়া পায় না। এজন্য মাহিরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওদিকে স্নিগ্ধার লোকেরা সোহাগকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য অনেক মেরেছে। সোহাগ এখন মীরার কোলে মাথা রেখে কাতরাচ্ছে। সোহাগ, মির্জা, পাপানি, পানি। মীরা দুহাত জোর করে গুন্ডাক্তার লোর কাছে মিনতি করছে, মীরা প্লিজ আপনারা এমন করবেন না, যা শাস্তি দেবার আমায় দিন, তবু উনাকে একটু পানি খেতে দিন আপনারা, প্লিজ। গুন্ডাক্তার লো মীরার কথা কানেই নিচ্ছে না। বসে বসে তাস খেলছে আর অট্টহাসিতে মেতে আছে। মীরা অনেক মিনতি করে কিন্তু স্নিগ্ধার পোষা ছেলেগুলো শোনে না। মীরা সোহাগের মাথাটা কোল থেকে নামিয়ে আস্তে করে ছেলেগুলোর কাছে গিয়ে বলে, প্লিজ একটু পানি দিন না উনাকে। ছেলেগুলো এক ধাক্কায় মীরাকে ছুঁড়ে ফেলে দেয়। মীরা উঠে দাঁড়িয়ে সোহাগের দিকে তাকিয়ে দেখে সোহাগ গোংরানি টানছে। ছেলেগুলো সোহাগকে এমনভাবে মেরেছে যে সোহাগের উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। মীরার সোহাগকে দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখে চেয়ারের উপর একটা গান রাখা। মীরা গানটা হাতে নিয়ে ছেলেগুলোর সামনে ধরে রাখে। ছেলেগুলোকে ভয় পায়, সেই সুযোগে সোহাগকে উঠিয়ে গোডাক্তার নের বাইরে নিয়ে এসে সিটকানিটা বাইরে থেকে লাগিয়ে দেয় মীরা। মাহিরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে মাহির সবাইকে চিনতে পারে। মায়াকে চোখের সামনে দেখে অনেক খুশি হয় মাহির। মাহির মায়াকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। মাও কাঁদে আর কথা দেয় কখনো ছেড়ে যাবে না, ভুল বুঝবে না, কষ্ট দিবে না। রেস্টুরেন্টে ছোট্ট মীরা খাওয়ার শেষে মায়াকে খুঁজতে থাকে। আবির আর রুসা মীরাকে নিয়ে মির্জা প্যালেসে যায়। সেখানে গিয়ে খবর পায় সবাই হসপিটালে, তাই তারা আর দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ তাদের গাড়ির সামনে মীরা আর সোহাগ চলে আসে। আবির গাড়িতে ব্রেক করে থামিয়ে দেয়। নেমে এসে সরি বলেই সামনে তাকিয়ে দেখে সোহাগ, মীরা। আবির, একি আঙ্কেল আন্টি আপনারা? মীরা, বাবা আমাদের একটু হসপিটালে নিয়ে যাবে? উনার অবস্থা খুব খারাপ, দ্রুত হসপিটালে নিতে না পারলে উনাকে আর বাঁচানো যাবে না।
আবির কিন্তু আপনারা বেঁচে আছেন আর আঙ্কেলের এই অবস্থা। রুসা গাড়ি থেকে মীরা, সোহাগের মুখটা দেখতে পারে না। আবিরের দেরি হচ্ছে দেখে নেমে এসে চোখের সামনে সোহাগ, মীরাকে দেখে চমকে যায়। আরও বেশি আশ্চর্য হয় সোহাগকে রক্তাক্ত শরীরে মীরার কাঁধে ভর করে দাঁড়িয়ে দুলতে দেখে। রুসা গিয়ে সোহাগকে ধরে কান্না জুড়ে দেয়। রুসা, হে কি মামা, মামি, তোমারা বেঁচে আছো? আমার মামার এই অবস্থা কে করল? মীরা স্নিগ্ধার পোষা গুন্ডাক্তার করেছে বলেই মীরা কেঁদে দেয়। রুসা, প্লিজ আবির, আমার মামাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আবির, হ্যাঁ চলুন আন্টি, আমরা হসপিটালেই যাচ্ছিলাম। 2 দিন পর সোহাগ এখন সম্পূর্ণ সুস্থ। মীরা সবাইকে বলে স্নিগ্ধা আর নেহার ষড়যন্ত্রের কথা। পুলিশ গোডাক্তার নেগিয়ে স্নিগ্ধার গুন্ডাক্তার রথেকে ঠিকানা নিয়ে স্নিগ্ধাও নেহাকে আটক করে। মাহিরকে প্রথম ছোট্ট মীরা বাবা হিসেবে মেনে নিতে চায়নি, কিন্তু মায়ের কাছে মাহিরের প্রশংসা আর ভালোবাসার কথাগুলো শুনে এখন মেনে নিয়েছে। ছোট্ট মীরা আবিরকে কথা দিয়েছে আগের মতোই ভালোবাসবে, আর বাবাই বলেই ডাক্তার বে যদি আবির রুসাকে বিয়ে করে। তাই আজই হসপিটাল থেকে ফেরার সময় কাজী অফিস থেকে রুসা, আবিরের বিয়ে দিয়ে সবাই বের হলো। আর আমার এই সিরিয়াল এখানেই শেষ হলো।